আসসালামু আলাইকুম সবাইকে। নবম দশম শ্রেণীর কিংবা এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ ফ্রি কোর্সের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের আলোচ্য টপিক হচ্ছে গ্যাপ ফিল ইন উইথ ক্লো, অর্থাৎ আমাদের যেটা নাম্বার 1-এ আসে ইংরেজি দ্বিতীয় পত্রে গ্রামার পার্টের 1 নম্বরে আসে। তো আমরা আজকে এই টপিকটা দেখব। এই টপিক জানতে হলে অবশ্যই অনুবাদে কি এক্সপার্ট হতে হয়। আমরা যত বেশি বাংলা অনুবাদ করতে পারবো তত বেশি আমরা ইংলিশের যে কোনো কিছু সলভ করতে পারবো। সে সাথে কিছু গ্রামাটিক্যাল রুলসও জানতে হবে, তাহলে আমরা এই গ্যাপ ফিলিংটা ফিল আপ করতে পারবো ক্লো দিয়ে দিলে। তো আমরা আজকের ক্লাসে প্রথম দিকে কিছু রুলস দেখব, তারপর আমরা কোয়েশন সলভ করব, বোর্ড কোয়েশন। তবে তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা কে কোন জায়গা থেকে আমাদের ক্লাসটি করছো অবশ্যই কমেন্টস করে জানাবে, আর ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধুদেরও উপকৃত করবা। কারণ তোমরা তো জানো আমাদের ইংলিশ ফোকাস একাডেমির পক্ষ থেকে তোমাদের এই কোর্সে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটি টপিক ধরে ধরে বুঝিয়ে দেওয়া হবে রেকর্ডেড ক্লাসের মাধ্যমে। তোমাদের ছোটোখাটো প্রবলেম থাকলে আমাদের তাৎক্ষণিক হোয়াটসঅ্যাপে জানাবা, সাথে সাথে আমরা অবশ্যই রেসপন্স করব। আর ছোটোখাটো প্রবলেম কমেন্টসের মাধ্যমে জানাতে পারবা। আর তোমাদের যে কোনো নোট, সাজেশন ইত্যাদির জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করে আমাদের যে গ্রুপগুলো রয়েছে এসএসসি শিক্ষার্থীদের জন্য, সেই গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাবে। তো চলো আমরা দেখি আমাদের এই গ্যাপ ফিল ইন উইথ ক্লো, এটা আমাদের একটি গুরুত্বপূর্ণ টপিক, আমরা জানি সবাই। তো তার আগে আমি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, তোমাদের মানে কোয়েশনটা কেমন হবে আগে সরাসরি সেটি দেখাই, তাহলে তোমরা সরাসরি বুঝতে পারবা। রুলস পরে আগে আমি তোমাদের এই যে কোয়েশন আমরা দেখতে পাচ্ছি, তোমরা যারা নিও কিংবা আইডিয়া নেই যাদের, তারা একটু দেখে নাও। আমাদের এই গ্রামারের 1 নম্বরের কোয়েশন হচ্ছে এটা, নং 1। তাহলে এই 1 নম্বর আমাকে একটা প্যাসেজ দিবে, তার আগে উপরে কিছু ক্লো দিয়ে দিবে। এটা কিন্তু ঢাকা বোর্ড 2024-এর। তো আমাদের অপশন দিয়ে দিছে, মানে ক্লো দিয়ে দিছে এখানে। এবার এই ক্লোগুলো কী করবো আমরা, আমাদের এই ক্লোগুলো আমরা এখানে প্যাসেজে ভালোভাবে পড়ে অনুবাদ বুঝে এবং রুলস বুঝে আমাদের অ্যান্সার দিতে হবে। ওকে, তো আমরা কি করব, তার জন্য আমরা রেগুলার ভোকাবুলারি স্ট্রং করব। আমাদের ভোকাবুলারি স্ট্রং থাকলে আমরা সহজে অনুবাদ করতে পারবো। আমি প্রথমে চাই আমাদের ভোকাবুলারি এবং গ্রামাটিক্যাল কিছু রুলস জানলে আমরা ইনশাল্লাহ এই টপিকটা সহজেই অ্যান্সার করতে পারবো। কি কি ভোকাবুলারি, এটা কেন লাগবে? এটা লাগবে যে অনুবাদের জন্য, অনুবাদ। তাহলে ভোকাবুলারি যদি স্ট্রং থাকে সহজে আমরা অনুবাদ করতে পারবো। এরপর গ্রামাটিক্যাল যদি কিছু রুলস জানা থাকে, গ্রামারের কি রুলস, তাহলে আমরা এটা অ্যান্সার করতে পারবো। তো চলো আমরা দেখি, আজকে শুরু করি। প্রথমেই আমাদের যে বেসিক জ্ঞানটা রাখা উচিত সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ নিয়ে, যেটা আমাদের কম বেশি সবার রয়েছে আশা করি। তো এই পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে। আমরা সবাই তো জানি, একটু নোট করে দেখাই। আমাদের পার্টস অফ স্পিচ, এই যে পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে কয় প্রকার? 8 প্রকার। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে নোট করবা। আমাদের যে রুলসগুলো পড়ানো হবে সব রুলস কিন্তু অবশ্যই তোমরা নোট করবা। তো পার্টস অফ স্পিচের মধ্যে আমি প্রথম দিক দিয়ে সবগুলোর মানে কিছু বেসিক আইডিয়া দিব। প্রথম হচ্ছে আমাদের নাউন, এটা আমরা একদম ছোটোবেলা থেকে সবাই জানি। নাউন সম্পর্কে সবার আইডিয়া রয়েছে, যে কোনো ব্যক্তি বা বস্তুর নাম,
এগুলো হচ্ছে নাউন। আর তাছাড়া নাউন চেনার কিছু সাফিক্স রয়েছে। টিআইওএন যুক্ত হলে নাউন। ওকে, টিআইওএন যুক্ত হলে নাউন মনে থাকবে আমাদের। আর অনেক সাফিক্স রয়েছে, ঠিক আছে। এই ধরনের শব্দগুলো হচ্ছে আমাদের নাউন। এরপর প্রোনাউনটা আমরা জানি। হ্যাঁ, এখানে টিআইওএন এর সাথে ইআর, যেমন প্লে এর সাথে ইআর যোগ করলে প্লেয়ার নাউন হয়ে গিয়েছে। টিচ ইআর যোগ করলে টিচার। তার টিআইওএন, ইআর, তারপর আরও অনেক সাফিক্স রয়েছে যেগুলো অ্যাড হয়ে নাউন হয়। তো এটা আমরা দেখব। এরপর প্রোনাউন। প্রোনাউন সম্পর্কে আইডিয়া আছে আমাদের সবার। নাউনের পরিবর্তে যে শব্দটা বসে সেটা হচ্ছে আমাদের প্রোনাউন। তো আশা করি এটা আমরা সবাই জানি। তারপর নাউন প্রোনাউনের পর আমাদের কি আসে? অ্যাডজেক্টিভ। 3 নম্বর আমাদের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ সম্পর্কে সবার আইডিয়া আছে আমাদের। এই দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন গুড, তারপর যদি অবস্থা বোঝাই বা পরিমাপ বোঝাই, আই হ্যাভ 2 প্যান্টস, টুটা একটা অ্যাডজেক্টিভ। এভাবে আর কি দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি এগুলোই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তোমরা যারা মানে গ্রামারে একেবারে দুর্বল, তোমরা চাইলে আমাদের ইংলিশ ফোকাস একাডেমির পক্ষ থেকে যে বেসিক ক্লাস শুরু হয়েছে মানে গ্রামারের উপর, সেই ক্লাসগুলো করার মাধ্যমে কিন্তু বিস্তারিত অনেক কিছু জানতে পারবে, যেগুলো আমাদের এখানে আলোচনা হবে না, একটা দুটো টপিক, সেগুলো তোমরা সেখানে জানতে পারবা। তো অ্যাডজেক্টিভের পর ভার্ব, আমরা কিন্তু সেখানে পার্টস অফ স্পিচের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। সো অবশ্যই সময় থাকলে পাশাপাশি ওই গ্রামারের ক্লাসগুলো করবা। ভার্ব সম্পর্কে সবার আইডিয়া আছে, যে ওয়ার্ড দ্বারা মানে কোনো কাজ বোঝাই, ক্রিয়া আর কি। যে কোনো ধরনের কাজকে আমরা ভার্ব বলি। এরপর অ্যাডভার্ব হচ্ছে ভার্বের অবস্থা বোঝালো, মানে ভার্ব মানে আমরা বুঝছি কোনো একটা কাজ, এই কাজটা কিভাবে কমপ্লিট করা হচ্ছে, কোথায় কমপ্লিট করা হচ্ছে, কখন কমপ্লিট করা হচ্ছে। আমি একটু মুছে লিখি এখানে। মানে অ্যাডভার্ব হচ্ছে ভার্বের অবস্থা বোঝাই। ভার্ব কখন, কোথায়, কিভাবে সম্পন্ন হচ্ছে তা বোঝাতে কি অ্যাডভার্ব ইউজ হয়। অ্যাডভার্ব ইউজ হয়, তো এটা নোট করবো অবশ্যই তোমরা। তো যেমন আমি যদি বলি সে খেলছে, মানে খেলা একটা ভার্ব, আমি লিখি হি খেলে, লিখি হি প্লেস। তো সে খেলে, কীভাবে খেলে? ওয়েল, মানে ভালোভাবে। আমি যদি বলি হি প্লেস ওয়েল, তাহলে এই ওয়েলটা একটা অ্যাডভার্ব। ওয়েলটা কি? অ্যাডভার্ব। যদি বলি হি রিডস, এরপর মানে সে পড়ে। এবার যদি আমি বলি প্রপারলি, মানে সঠিকভাবে পড়ে, কীভাবে পড়ে? সঠিকভাবে, প্রপারলি। এই প্রপারলি একটা অ্যাডভার্ব। ঠিক আছে, আমরা অ্যাডভার্ব মানে জানবো, ভার্বের অবস্থা বোঝালে সেটাই অ্যাডভার্ব। তো মোটামুটি আমরা অ্যাডভার্ব সম্পর্কে জানলাম। অ্যাডভার্বের ওয়ার্ডগুলোর সাথে বেশিরভাগই কিন্তু কি হয়, এই শেষে মানে ভার্বের সাথে, সরি অ্যাডজেক্টিভের সাথে, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। যেমন একটু আগে বলেছি প্রপার, PROPER, প্রপারের সাথে এলওয়াই যুক্ত হয়েছে, প্রপারলি, এটা একটা অ্যাডভার্ব। ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবো। এলওয়াই যুক্ত বেশিরভাগ ওয়ার্ডই কিন্তু অ্যাডভার্ব। তারপর আসি আমরা প্রিপোজিশন। আমাদের কি বাক্যে
শব্দের সম্পর্ক স্থাপন করে হচ্ছে প্রিপোজিশন। যেমন আমি যদি বলি আই গো টু স্কুল, তাহলে এখানে গো এবং স্কুলের মাঝামাঝি বসে এই দুটো শব্দকে কী করছে, সম্পর্ক স্থাপন করছে এই টুটা, তাই এই টুটা প্রিপোজিশন, আমরা তো জানি। ঠিক আছে, তো টু, অন, ইন, অ্যাট, মানে যে শব্দগুলো সেন্টেন্সে দুইটা শব্দের সম্পর্ক স্থাপন করবে সেটাই প্রিপোজিশন। এরপর প্রিপোজিশনের পর যেটা আসে কনজাংশন। কনজাংশন হচ্ছে বাক্যের সম্পর্কে স্থাপন। আমরা একটু আগে মানে জানলাম, বাক্যের বলবো না, আমি বাক্যাংশের, মানে বাক্য বা বাক্যাংশের কি করে সম্পর্ক স্থাপন করে। প্রিপোজিশন হচ্ছে শব্দের সম্পর্কে স্থাপন করে, আর কনজাংশন হচ্ছে বাক্যের সম্পর্ক স্থাপন করে। কেমন, আমি এক্সাম্পল দিই। যেমন আমি যদি বলি reads properly so that you can pass in the exam, তাহলে এই রিডস প্রপারলি এটা একটা বাক্য, ইউ ক্যান বাক্যাংশ, ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম এটা একটা বাক্যাংশ। এই দুইটা বাক্যাংশকে একসাথে করেছে হচ্ছে এই সো দ্যাট, তাই এই সো দ্যাটটা একটা কনজাংশন। তো এইভাবে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, বাট, অ্যান্ড, অর, যে ইয়াগুলো রয়েছে ওয়ার্ডগুলো সেগুলোই হচ্ছে আমাদের কনজাংশন। আর ইন্টারজেকশন তো না বললে চলে। ইন্টারজেকশন হচ্ছে আমাদের আবেগসূচক যে বাক্যগুলো রয়েছে, ওয়াও, আমরা আশ্চর্য হয়ে যে শব্দগুলো ইউজ করি, ও ওয়াও, এগুলোই হচ্ছে আমাদের যে 8 নাম্বার রয়েছে ইন্টারজেকশন সেটি। তাহলে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা বেসিক আইডিয়া নিয়েছি, কারণ আমাদের এই গ্যাপ ফিল ইন উইথ ক্লো করতে গেলে অবশ্যই। তো আমরা এখন একটা জিনিস দেখব, এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের মানে প্রতিটি বাক্যে আমাদের শব্দের অবস্থান, কিসের অবস্থান, শব্দের অবস্থান ও কাজ বোঝা গেলে শূন্যস্থান পূরণ করা সহজ হবে। তো তার জন্য আমাদের অবশ্যই পার্টস অফ স্পিচ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। মোটামুটি আমরা এখন বুঝতে পারলাম। আমি যদি আবার আলোচনা করি, নাউন মানে নাম, প্রনাউন মানে সর্বনাম, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটি হয়। অ্যাডজেক্টিভ মানে নাউন প্রনাউনের অবস্থা, ভার্ব মানে কাজ, অ্যাডভার্ব মানে ভার্বের অবস্থা, প্রিপোজিশন মানে শব্দের সম্পর্ক স্থাপনকারী, কনজাংশন মানে বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপনকারী। ক্লিয়ার আমাদের? তাহলে এবার আমরা কি করবো, একটু নিচে যাই। এবার আমি একটা বাক্য দিব, এই বাক্যের মধ্যে কোনটা কি তোমরা কমেন্টস করবা, পরে আমি বলবো। এই যে ওয়াও, she quickly ran to the beautiful park and played happily with her friends। তাহলে এখানে কোনটা কি অবশ্যই তোমরা বলো। প্রত্যেকটা শব্দের এখানে কিন্তু প্রত্যেকটা শব্দের একটা একটা পরিচয় আছে, প্রত্যেকটা শব্দের একটা একটা পরিচয় আছে। দেখি পরিচয়গুলো তোমরা কমেন্টস করে আমাকে জানাবে, তোমাদের টাইপিং প্র্যাকটিস হবে। তোমরা ভিডিও পজ করে কমেন্টস করে দিবা, আমি আলোচনা করছি। এখানে আমি ওয়াও দেখতে পাচ্ছি, আমি একটু আগে বলেছি এই ওয়াওটা হবে কি ইন্টারজেকশন। কি হবে ইন্টারজেকশন। তারপর শি, এটা হবে যে প্রনাউন। কি হবে প্রনাউন। কুইকলি, এই যে একটু আগে আমি আলোচনা করেছিলাম কুইকলি, এই কুইকলিটা কি হবে এলওয়াই যুক্ত আছে, অ্যাডভার্ব। তারপর র্যান তো আমাদের জানা আছে, রানের টু আর কি র্যান, এটা আমাদের কি ভার্ব, এটা নিঃসন্দেহে বলা যায় দৌড়ানো ভার্ব। তারপর টুটা কি, এই টুটা
দি এবং রায়ানের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে, এটা একটা প্রিপোজিশন। এটা একটা কি হবে? প্রিপোজিশন। তারপর দ্য বিউটিফুল পার্ক, দ্য বিউটিফুল পার্ক, দাটা আমরা জানি আর্টিকেল, দাটা হবে কি আমাদের আর্টিকেল। তো এটা আমরা যদি পার্টস অফ স্পিচ দিয়ে হিসাব করি, এটা আমাদের অ্যাডজেক্টিভে যাবে। তাছাড়া এটা আরেকটা পরিচয় হচ্ছে আর্টিকেল। তারপর বিউটিফুল অ্যাডজেক্টিভ, এটা আমরা অবশ্যই জানি। বিউটিফুল হবে কি আমাদের অ্যাডজেক্টিভ। পার্ক নাউন একটা। অ্যান্ড, এই অ্যান্ডটা হচ্ছে কনজাংশন, এই অ্যান্ডটা হচ্ছে কনজাংশন, কারণ এদিকের একটা বাক্যাংশ এবং এদিকের একটা বাক্যাংশকে একসাথে করেছে। তাহলে অ্যান্ড একটি কনজাংশন। প্ল্যাট, এটা একটা বার। তারপর হ্যাপিলি, মানে প্ল্যাট খেলেছিল, কিভাবে খেলেছিল? হ্যাপিলি। তাহলে বার্বের অবস্থা না, এই হ্যাপিলিটাও একটা অ্যাডভার্ব। উইথ, এই উইথ এটা হচ্ছে হার ফ্রেন্ডস এবং হ্যাপিলি দুইটাকে একসাথে করেছে, তাহলে উইথ একটা প্রিপোজিশন। আর হার ফ্রেন্ডস, এখানে হারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সরি অ্যাডজেক্টিভ না, প্রনাউন, সরি। হার ফ্রেন্ডস মানে হার দ্বারা তো এখানে নাউনের পরিবর্তে বসেছে, কোনো একটা নাউনকে বোঝাচ্ছে, তাই এটা একটা প্রনাউন। ফ্রেন্ডস এটা হচ্ছে একটা কি আমাদের নাউন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে কোন শব্দটা কোন পরিচয় বহন করেছে, তোমরা অবশ্যই জেনেছো। যেখানে আমি লিখে দিয়েছি কুইকলি হচ্ছে অ্যাডভার্ব, বিউটিফুল অ্যাডজেক্টিভ, হ্যাপিলিও অ্যাডভার্ব। তো এগুলো নিয়ে আমাদের বেশিরভাগ আইডিয়া রাখতে হবে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নিয়ে। এরপর আমরা রুলস রেখেছি এখানে। তো আমরা এখন অবধি পার্টস অফ স্পিচে একটা বেসিক আইডিয়া নিয়েছি এতক্ষণ। আমরা এখন মানে রুলস দেখব। ওই যে আমি যে বললাম আমাদের কি জানতে হবে, বাংলা অনুবাদ প্লাস কিছু রুলস। তো তারই ধারাবাহিকতায় আমি এখন রুলসগুলো দেখাবো, যেগুলো আমাদের একেবারে না জানলেই নয়, গুরুত্বপূর্ণ। তো 1 নাম্বার রুলসে রয়েছে আমাদের প্রিপোজিশনের পর ভার্বের সাথে, মানে প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইনজি হবে অথবা নাউন হবে। তো আমরা এতক্ষণের আলোচনায় জানতে পারলাম প্রিপোজিশন কি। এখন বুঝতে পারছি এই প্রিপোজিশন থাকলে, মানে আমাদের গ্যাপসে যদি প্রিপোজিশন থাকে, গ্যাপসের আগে যদি কি থাকে, প্রিপোজিশন থাকে, গ্যাপসের পরে আমরা অবশ্যই যে কোনো একটি নাউন শব্দ নিব, অথবা ভার্ব নিলে ভার্বের সাথে অবশ্যই আইএনজি করে নিতে হবে। মানে প্রিপোজিশনের পর ভার্ব কখনো একা বসবে না, প্রিপোজিশনের পর ভার্বের সাথে কি করতে হবে, ভার্ব প্লাস আইএনজি করে বসাতে হবে যদি কোনো ভার্বের ওয়ার্ড বসাতে চাই। আর নাউন বসাতে চাইলে নাউন তো সরাসরি বসে যাবে। ওকে, এটা তোমরা নোট করবা। তো যেমন এক্সাম্পল আগে আমি বলি, প্রিপোজিশন হচ্ছে ইন, অন, অ্যাট, উইথ, ফর ইত্যাদি যেগুলো আছে, এগুলোর পর সবসময় একটি নাউন বসবে, একটি নাউন বসবে, মানে প্রিপোজিশনের পর নাউন বসবে। আমরা আজকের পর থেকে ক্লিয়ার। এরপর যদি ভার্ব বসাতে হয়, মানে যদি আমাদের নাউন না থাকে বসানোর মতো, যদি আমাদের ভার্বটা নিতে হয়, তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জেরান্ট আকার লিখব। তো আমরা এখানে একটু ওয়েট, জেরান্ট মানে কি আমরা মনে রাখবো, ভার্বের সাথে আইএনজি করলে সেটা যদি নাউন আকারে হয় তার নামে হচ্ছে জেরান্ট। তার নামে কি, মানে ভার্বের সাথে আইএনজি করলে সেটা যদি নাউনের মতো অর্থ দেয় তাহলে তখন এটাকে জেরান্ট বলবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা জেরান্ট করেই বসাবো প্রিপোজিশনের পর। যদি কোনো একটা গ্যাপস থাকে, গ্যাপসের আগে যদি প্রিপোজিশন থাকে, তখন হয় আমরা নাউন নিব অথবা ভার্বের সাথে আইএনজি করে ওটা বসাবো। তাহলে আমরা বুঝতে পারছি এরকম গ্যাপস থাকলে আমরা জানবো। তো এক্সাম্পল আমি দিই, যেমন শি ইজ গুড অ্যাট টিচিং, তাহলে এই গুডের এখানে আন্ডারলাইন থাকবে, এটা আমাদের অ্যান্সার থাকবে না। এটা কি আমাদের অ্যান্সার? আচ্ছা না, গুড না, সরি, আমাদের এই যে টিচিং, টিচিংয়ের এখানে গ্যাপস থাকবে। ওকে,
তো টিচিনের এখানে গ্যাপস থাকবে, আমাদের টিচিনের আগে যেহেতু অ্যাড রয়েছে আমরা টিচ অপশনে থাকবে, অপশনে টিচিং থাকবে না, অপশনে কী থাকবে, টিচ। অপশনে টিচ থাকলে তোমরা যদি মনে করো যে এখানে টিচটা বসাতে হবে, তখন আমরা আইএনজি যুক্ত করে টিচিং আকারে বসাবো। তারপর হি হ্যাজ এ ডিপ ইন্টারেস্ট ইন আছে না, ইনের পর মিউজিক নাউন বসেছে। ওকে, তো এখানে যদি গ্যাপ থাকে আমরা ইজিলি বুঝতে পারবো ইনের পর নাউন হবে। এরপর আমাদের দে আর ফন্ড অফ প্লেইং ক্রিকেট, তাহলে এখানে অফ রয়েছে না, অফ এর পর এই প্লেইং মানে প্রিপোজিশনের পর বার বসিয়েছি বাট আইএনজি করে, এই প্লে একটা বার, তো এটা আমরা আইএনজি করে বসিয়েছি। ক্লিয়ার? তো আমরা মোটামুটি 1 নাম্বার রুলস বুঝেছি। আমরা প্রিপোজিশনের পর কি করব, প্রিপোজিশনের পর নাউন নিব অথবা ভার্বের সাথে আইএনজি নিব। এরপর আমরা 2 নাম্বার রুলস দেখতেছি। আর্টিকেল আমরা সবাই চিনি, এ অ্যান্ড দা, এগুলো হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেলের পর নাউন এবং অ্যাডজেক্টিভ বসিয়ে আরেকটা নাউন নিতে হবে, মানে স্ট্রাকচারটা হবে যেরকমই। এই যে আর্টিকেলের পর নাউন নিব অথবা অ্যাডজেক্টিভ নিব, এরপর আর একটা নাউন নিব। মানে আমি যদি এই আর্টিকেলের পর নাউন নিই তাহলে হবে, অথবা অ্যাডজেক্টিভ হয়ে নাউন নিতে হবে, মানে স্ট্রাকচার করে তোমরা নোট করো, আমি লিখে দিচ্ছি এখানে। এই যে আর্টিকেল প্লাস নাউন অথবা আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ঠিক আছে? এই দুইটা স্ট্রাকচার ফলো করবা, হয় আর্টিকেলের পর সরাসরি নাউন নিবা, আর না হয় অ্যাডজেক্টিভ নিলে আর আরেকটা নাউন থাকতে হবে। তো তোমাকে যদি এখানে গ্যাপস দেয়, আর্টিকেলের পর তুমি নাউন নিবা, যদি দেখা যাচ্ছে প্রথম আর্টিকেল পরে নাউন, এখানে গ্যাপ দিলে তখন তোমরা কি করবা, মানে এই জায়গাটাতে গ্যাপ দিলে তখন আমরা অ্যাডজেক্টিভ নিব। সিম্পলি বিষয়টা আমি বলি আবারও, পরীক্ষা সেন্টারে মানে যদি দেখা যাচ্ছে আর্টিকেলের পর সরাসরি একটা গ্যাপ, এরপর আর কিছু নাই, তাহলে তখন আমরা সরাসরি নাউনটা নিব। আর দেখা যাচ্ছে আর্টিকেলের পর একটা গ্যাপ দিছে, এখানে একটা গ্যাপ, শেষে একটা নাউন ওয়ার্ড আছে, তাহলে আমরা এই স্ট্রাকচারটা ফলো করে গ্যাপটাতে অ্যাডজেক্টিভ নিব। ফর এক্সাম্পল দিস ইজ, এই এর এখানে যদি গ্যাপ দেয়, এরপর যদি ফ্যান দিয়ে দেয়, তাহলে ইজ এবং এ দিয়ে দিছে, প্যানের এখানে গ্যাপ দিলে আমরা নিঃসন্দেহে আর্টিকেলের পর প্যান মানে একটা নাউন নিছি শেষে। এই যে আমাদের স্ট্রাকচার এটা, বুঝতে পারছি? মানে আর্টিকেলের পর যদি শুধুমাত্র একটা গ্যাপস থাকে, তারপর যদি বাক্যটা শেষ হয়, আমরা তখন একটা নাউন নিব। যদি দেখা যাচ্ছে এই আর্টিকেল অ্যান আছে, তারপর শেষে ম্যান আছে, তাহলে মাঝখানে গ্যাপ দিছে, এই অনেস্টের জায়গায় গ্যাপ দিলে আমরা ওই গ্যাপে অ্যাডজেক্টিভ নিব। কি নিব? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভটা কখন হবে? শুরুতে আর্টিকেল থাকলে এবং শেষে যদি নাউন থাকে, মাঝখানে আমাদের অবশ্যই কোনো একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড নিতে হবে, অর্থ মিলবে যে এরকম। তো আমরা সেটা বুঝে দেখা যাচ্ছে এখানে অনেস্ট নিয়েছি। এই যে আমাদের দুইটা এক্সাম্পলের দুইটা রুলস, আর্টিকেল আছে, নাউন আছে, তার মানে এখানে অ্যাডজেক্টিভ হবে। আর্টিকেল আছে, নাউন আছে, তার মানে এখানে অ্যাডজেক্টিভ হবে, বিউটিফুলটা অ্যাডজেক্টিভ। তারপর আর্টিকেল আছে, এখানে যদি কিছু না দেয় এখানে নাউন, মানে আর্টিকেলের পর সরাসরি নাউন হবে, আর আর্টিকেলের আর নাউনের মাঝামাঝি অ্যাডজেক্টিভ হবে। তাহলে আশা করি এই 2 নম্বর রুলসটাও ক্লিয়ার। তো আমি আজকের লেকচার আর সামনে আগাবো না, আমরা যেহেতু পার্ট আকারে রেখেছি, আমরা দ্বিতীয় পার্টে আমরা বাকি রুলসগুলো আলোচনা করে তোমাদের সরাসরি বোর্ড কোয়েশ্চেন দেখিয়ে দিব। আমি এখানে একটু লিখি তোমাদের সিস্টেমটা, মানে নেক্সট পার্টে, কারণ আমরা অল্প অল্প পড়ার মাধ্যমে আমরা কি করব, আগাবো। নেক্সট পার্টে বাকি 4-5টা রুলস প্লাস
বোর্ড কোয়েশ্চন কি করব, সলভ করব। ওকে, তো আজকে আমরা যা যা জানলাম আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আজকে আমরা রুলস 1 জানলাম প্রিপোজিশনের পর কি হবে, প্রিপোজিশনের পর সর্বদা আমাদের নাউন হবে। এরপর জানলাম প্রিপোজিশনের পর বার প্লাস আইএনজি নিতে হবে যদি আমি নাউন আকারে বসাতে চাই গ্যাপগুলাতে। এরপর আর্টিকেলের পর নাউন হবে সরাসরি যদি বসে। আর যদি আর্টিকেল মাঝখানে যদি কি থাকে, গ্যাপ থাকে, এরপর যদি নাউন থাকে তখন একটা অ্যাডজেক্টিভ হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 4টি স্ট্রাকচার শিখতে পেরেছি। এই 4টি স্ট্রাকচারের উপর আমরা এক্সাম্পলও দেখেছি। এই যে আমি এক্সাম্পলগুলো যদি দেখাই, রোজ 1-এর এক্সাম্পল হচ্ছে এই যে এখানে 3টা দেখা যাচ্ছে। এই এক্সাম্পলগুলো অনুযায়ী তোমরা বুঝে নিবা। এরপর রোজ 2-এর এক্সাম্পল হচ্ছে এই 3টা। তাহলে আমরা স্ট্রাকচারগুলো মুখস্থ করব, বাসায় প্র্যাকটিস করব, কয়েকটা এক্সাম্পল নিজে নিজে মেক করব, তাহলে আমাদের আয়ত্তে এসে যাবে ইনশাল্লাহ। আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই বাকি রুলসগুলো দেখে বোর্ড কোয়েশন প্র্যাকটিস করলে আমাদের 1 নাম্বার কোয়েশনটা ক্লিয়ার হবে। মানে বারবার প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস তত বেশি আমাদের আয়ত্তে আসবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা রোজ যদি বুঝতে অসুবিধা হয় হতাশ হওয়ার দরকার নাই, আমরা একাধিক বোর্ড কোয়েশন সলভ করার মাধ্যমে আমাদের আয়ত্তে নিয়ে আসবো। ওকে, মানে আমরা যখন বোর্ড কোয়েশনগুলো সলভ করবো টপিকটা আমাদের আয়ত্তে এসে যাবে, আমরা সহজেই অ্যান্সার করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ ক্লাসটি করার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে। অবশ্যই তোমরা যেগুলো নোট করেছো নোটগুলো আমাদের ডিসক্রিপশন এবং ফেসবুকে ক্যাপশনে দিয়ে দিব গ্রুপের লিঙ্ক, সেই গ্রুপে পোস্ট করে জানাবে। এটা অবশ্যই জানাবে, তোমরা অবশ্যই দেখাবে তোমাদের নাম, স্কুলের নাম এবং আমার নাম লিখে, মানে কোন টিচারের কাছে করেছে অবশ্যই নাম লিখে তোমরা পোস্ট করে দিবা। আমাদের গ্রুপের লিঙ্ক কিন্তু দিয়ে দিব, এর জন্য সবার মনে থাকে, যাতে করে আমি তোমাদের নোটসগুলো কি দেখতে পাই। সো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।